হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। বিগত ভিডিওর মতন আজকে আমি সুলতানি যুগ, যেটা 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেখানকার বেশ কিছু চয়েস করা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। কেমন? তো আজকের প্রথম প্রশ্ন, দিল্লির প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হচ্ছে তোমর বংশের রাজা অনঙ্গপাল, যিনি দিল্লি নামক অঞ্চলের প্রতিষ্ঠাতা ছিলেন। তারপরে প্রশ্ন, রাজা অনঙ্গপালের আসল নাম কী ছিল? এর উত্তর হচ্ছে বিলানদেব। কেমন? পরে প্রশ্ন, দিল্লি শহরের নাম কার নাম অনুসারে হয়েছিল? মানে তিনি একজন লোক ছিলেন, তার নাম অনুসারেই দিল্লি যে শহর, তার দিল্লি নামটির উৎপত্তি হয়েছিল। তিনি হচ্ছেন তোমর বংশের শাসক ঢিল্লি। তো এই ঢিল্লির নাম অনুসারেই দিল্লির নাম হয়েছিল। এই ঢিল্লি হচ্ছে একজন রাজা ছিলেন। কেমন? হিন্দু রাজা ছিলেন। পরে প্রশ্ন, চৌহান বংশের রাজা তৃতীয় পৃথ্বীরাজের রাজধানী কী নামে পরিচিত? এর উত্তর হচ্ছে কিলা-ই রায়পিথরৌ। কিলা-ই রায়পিথরৌ এটি ছিল তৃতীয় পৃথ্বীরাজের রাজধানী, যিনি ছিলেন তোরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধের নায়ক। পরে প্রশ্ন, ইলতুৎমিশের শাসনকালে এর রাজধানীর নাম কি হয়েছিল? উত্তর হজরত ই দিল্লি নামে পরিচিত হয়েছিল। পরে প্রশ্ন, হজরত ই দিল্লি কথাটির অর্থ কী? এর উত্তর হচ্ছে প্রতিভাশালী দিল্লি। তো বিশেষত আমাদের জুন মাসে, এই সামনে জুন মাসে যে ইউজিসি নেট আছে, এবং ডিসেম্বরে যারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের জন্য ক্র্যাক করার জন্য রেডি হয়েছো, তারা আমার চ্যানেলে যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা কিন্তু 100%ই সব কমন পাবে। আর যারা এসএসসির জন্য রেডি হচ্ছ, তাদের পক্ষেও কিন্তু কোশ্চেনগুলো আছে, কারণ এসএসসির কোশ্চেন যেমন হয় তার থেকে আরও ডিপলি হয় আমাদের কলেজ সার্ভিস কমিশনের প্রশ্ন। কেমন? তো সেই দিকটা লক্ষ্য করেই কিন্তু আমি আমার ভিডিওগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করছি। কেমন? তো এই যে হজরতি দিল্লি কথাটির অর্থ কী? উত্তর প্রতিভাশালী দিল্লি। পরে প্রশ্ন, দিল্লি নগরের চার কোণের 4টি দুর্গ কে নির্মাণ করেছিলেন? এর উত্তর হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন। কেমন? পরে প্রশ্ন, দিল্লির চার কোণে 4টি দুর্গ কোথায় কোথায় ছিল? সেগুলি তোমরা একটু দেখে নাও। আসলে আমাকে এই ডিপলি দিতে হচ্ছে এই কারণে, তোমরা ইতিহাসের স্টুডেন্ট, আর যেহেতু ইতিহাসের কোশ্চেন আনলিমিটেড, কোন জায়গা থেকে বা কোন দৃষ্টিভঙ্গিতে দিবে সেটা তোমাদের কাছে উপস্থাপনের জন্যই এইভাবে দেওয়া। তো দেখে নাও যে 4টি দুর্গ কোথায় ছিল। একটা হচ্ছে ভোজপুরেতে, 2 নম্বর হচ্ছে পাতিয়ালাতে, 3 নম্বর কাম্পিলাতে, এবং 4 নম্বর হচ্ছে জালালিতে। এই 4টি জায়গাতে 4টি দুর্গ নির্মিত হয়েছিল। তো দুর্গগুলো কেন নির্মাণ করা হয়েছিল একটু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, উদ্দেশ্য হচ্ছে, ধরো কোনো একটা রাজপ্রাসাদে যদি প্রবেশ করতে যায়, শত্রুপক্ষ এই রাজপ্রাসাদে যখন প্রবেশ করতে আসবে, হ্যাঁ, তখন যদি চারদিকে 4টে দুর্গ থাকে বা বড় বৃহত্তর যদি সেনানিবাস থাকে, তাহলে শত্রুপক্ষ যখন প্রবেশ করতে যাবে সরাসরি সেই জায়গাটাতে, হ্যাঁ, তাদেরকে অ্যাটাক করা বা যে দুর্গ থেকে সরাসরি শত্রুপক্ষকে গতিবিধিটা লক্ষ্য করা যায়। সেই জন্যই এই দিল্লির চারদিকে 4টি দুর্গ এখনও বর্তমানে অবশ্যই তোমরা দেখতে পাবে যদি লক্ষ্য করো বা যদি তোমরা যাও। পরে প্রশ্ন, সুলতানি যুগে দ্বিতীয় দিল্লি কাকে বলা হতো? এর উত্তর হচ্ছে শ্রীনগরকে। কেমন? শ্রীনগরকে দ্বিতীয় দিল্লি বলা হতো। পরে প্রশ্ন, কে শ্রীনগর প্রতিষ্ঠা করেন? শ্রীনগর নয়, কিন্তু শ্রী যে নগর সেটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খলজি। আর শ্রীনগর যেটি জম্মু কাশ্মীরের রাজধানী, সেটি সম্রাট অশোক, তিনি শ্রীনগর প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, শ্রীনগরটা আলাউদ্দিন খলজি কবে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1303 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, আলাই দুর্গের অপর নাম কি? এর উত্তর হচ্ছে কুশকেশিরি। তো আলাই দুর্গ, এই আলাই দুর্গের মতন আর একটা হচ্ছে আলাই মিনার নির্মাণ করতে চেয়েছিলেন আলাউদ্দিন খলজি। তো এই সম্পর্কে আমি তোমাদের একটু তথ্য দিই। যদি কখনো তোমরা কুতুব মিনার দেখতে যাও, দিল্লিতে যে কুতুব মিনার আছে, যদি দেখতে যাও,
ঠিক তারই উত্তর দিকে আরেকটা মিনার তৈরি করা হয়েছিল, যেটি হচ্ছে আলাউদ্দিন খলজি নির্মাণ করতে চেয়েছিলেন, যার নাম হচ্ছে আলাই মিনার। ঠিক কুতুব মিনারের উত্তর দিকটাতেই হবে আলাই মিনার। তো কুতুবউদ্দিন আইবক যে কুতুব মিনার নির্মাণ করেছিলেন তার কটি স্তর ছিল? তার হচ্ছে 3টি স্তর ছিল। তার সঙ্গে আরও দুটো নির্মাণ করেছিলেন তার জামাতা হচ্ছে ইলতুৎমিশ, কিন্তু ঝড়ে কোনো ক্রমে একটা ভেঙে গিয়েছিল। তার উপরে সেইটাকে পরবর্তী পর্যায়ে যে পুনর্নির্মাণ আর সংস্কার করেছিলেন সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তো এই 5টি স্তর ছিল, কিন্তু আলাউদ্দিনের যে আলাই মিনার সেইটি নির্মাণ করতে চেয়েছিলেন, তিনি যখন 3টি ধাপ তৈরি করেছিলেন, মানে নিচে থেকে পরপর, নিচে একটা, দুটো, 3টে এরকম ধাপগুলো যখন তৈরি করছিলেন, যেহেতু দরিদ্র গরিব মানুষদের চোখের জল বা ঘাম ঝরানো টাকাটাকে তিনি রাজস্ব হিসাবে লুটে নিয়ে এই নির্মাণ করতে চেয়েছিলেন, যেটি হচ্ছে কি বলবো, প্রকৃতি বা ঈশ্বর হয়তো সেটিকে তিনি সহ্য করতে পারেননি, যে যতবার তিনি নির্মাণ করতে গেছেন ততবারই কিন্তু ভূমিকম্পই হোক, প্রাকৃতিক দুর্যোগই হোক, বেশিরভাগ সময়ই ভেঙে গেছে। এবং তোমরা এখনও যদি ওই দিল্লিতে যাও দেখতে পাবে সেখানে আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে আলাই মিনারের অংশ, যেটি আলাউদ্দিন খলজি কুতুব মিনারের মতোই করে তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। এবং বেডটা খুব বড় হবে, যদি তোমরা যাও ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে অবশ্যই তোমরা সেখানেতে দেখতে পাবে এই আলাই মিনারটি রয়েছে। কেমন? পরে প্রশ্ন, শ্রীনগরেতে কয়টি দরজা ছিল? এর উত্তর হচ্ছে 7টি দরজা ছিল। পরে প্রশ্ন, শ্রীনগরের ভিতরে হাজার স্তম্ভযুক্ত যে মহল ছিল তার নাম কি? এর উত্তর না হচ্ছে কসর-ই হাজার সুতুন। পরে প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দিল্লির চারপাশে একটি প্রতিরক্ষা পাঁচিল নির্মাণ করেছিলেন? এর উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি, যাতে শত্রুপক্ষ সরাসরি দিল্লিতে অ্যাটাক বা আক্রমণ করতে না পারে, সেই জন্যই প্রাচীর নির্মাণ করেছিলেন। পরে প্রশ্ন, দিল্লির 3য় শহর কোনটি ছিল? এর উত্তর হচ্ছে তুগলকাবাদ। কেমন? তো এই পরে প্রশ্ন, তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। সময়কালটা হচ্ছে 1321 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, জাহানপনাহ শহরটিকে নির্মাণ করেছিলেন? এর উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। সময়কাল হচ্ছে 1326-27 খ্রিস্টাব্দে জাহানপনাহ নির্মাণ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। পরে প্রশ্ন, তিনি নিজেকে আদিল বা বিচারক হিসেবে ঘোষণা করেছিলেন, সেই জন্য তিনি আদিলাবাদ বা বিচারকাবাদ নামক দুর্গ নির্মাণ করেছিলেন। তিনি কে? উত্তর মোহাম্মদ বিন তুগলক। পরে প্রশ্ন, দিল্লির ফিরোজ শাহ কোটলার পূর্ব নাম কী ছিল? দিল্লির ফিরোজ শাহ কোটলার পূর্ব নাম ছিল ফিরোজাবাদ। পরে প্রশ্ন, দিল্লির ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক, যিনি তুগলক বংশের তথা সুলতানি যুগের আকবর নামে পরিচিত ছিলেন, এবং সময়কালটা 1354 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, দিল্লির মোবারকবাদ শহর কে নির্মাণ করেছিলেন? উত্তর দিল্লির শাসক মোবারক শাহ 1433 খ্রিস্টাব্দে মোবারকাবাদ শহরটি নির্মাণ করেছিলেন। পরে প্রশ্ন, শাসক মোবারক শাহ কোন বংশের লোক ছিলেন? এর উত্তর হচ্ছে সৈয়দ বংশের লোক ছিলেন। পরে প্রশ্ন, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইটা ডব্লিউবি সেটেতেও বেশিরভাগ সময় আসে, শেরগড় শহরকে নির্মাণ করেছিলেন? এর উত্তর হচ্ছে সুরবংশীয় শাসক শেরশাহ বা শেরখা। কেমন? তিনি করেছিলেন 1540 খ্রিস্টাব্দে, অর্থাৎ যেটা ছিল বেল্লগ্রাম এর যুদ্ধের পর হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাজিত করে তিনি এই শেরগড় নির্মাণ করেছিলেন। পরে প্রশ্ন, দিল্লিতে দিনপনাহ শহরকে নির্মাণ করেছিলেন? এর উত্তর হচ্ছে হুমায়ুন, মোগল সম্রাট হুমায়ুন 1533 খ্রিস্টাব্দে দিনপনাহ নির্মাণ করেছিলেন। পরে প্রশ্ন, শাহজাহানাবাদ শহরকে প্রতিষ্ঠা করেছিলেন? এটা সহজ প্রশ্ন, মোগল সম্রাট শাহজাহান 1648 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লি ছিল বাগদাদের ঈর্ষা, কায়রোর প্রতিদ্বন্দ্বী এবং কনস্টান্টিনোপলের সমকক্ষ।
এই যে বিখ্যাত উক্তিটি, এই উক্তিটি কার ছিল? উত্তর হচ্ছে জিয়াউদ্দিন বার্নি। আসলে দিল্লি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল সুলতানি যুগে, ঐশ্বর্যের একটা চরম পর্যায়ে পৌঁছেছিলেন বলে এই জিয়াউদ্দিন বার্নি এইভাবেই তিনি ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, সুলতানি দিল্লিতে প্রথম দিকে কোন বংশের লোকেরা শাসন করত? মানে দিল্লি সুলতানিতে প্রথম যে বংশ রাজত্ব করত তা হচ্ছে ম্যামেলুক। উত্তর হচ্ছে ম্যামেলুক বংশ। পরের প্রশ্ন, মামেলুক বা ম্যামেলুক কাদের বলা হতো? এটা দেখে রাখবে একটু, তোমাদেরকে মনে রাখতেও হবে। স্বাধীন পিতামাতার সন্তান যে পরবর্তীকালে দাসে পরিণত হয়েছে এবং সুলতান হওয়ার পূর্বে নিজেই যে স্বাধীন হয়েছিলেন তাকে বা তাদেরকে বলা হতো ম্যামেলুক। তাহলে আবার বলছি, স্বাধীন পিতামাতার সন্তান যে পরবর্তীকালে দাসে পরিণত হয়েছে তথা কৃতদাসে পরিণত হয় এবং সুলতান হওয়ার পূর্বে নিজেদের মানে দাসত্ব থেকে মুক্তি দেন বা নিজেই স্বাধীন হয়েছিলেন তাদের বা তাদেরকে বলা হতো ম্যামেলুক। পরের প্রশ্ন, মামেলুক সুলতানরা কতদিন রাজত্ব করেছিল? এর উত্তর হচ্ছে 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দে শুধুমাত্র ম্যামেলুক সুলতানরা রাজত্ব করেছিলেন। পরের প্রশ্ন, ম্যামেলুক সুলতানরা কোন কোন বংশে বিভক্ত ছিল? এটা অনার্সের বিশেষ করে ইউজিসি নেট এবং ডব্লিউ সেটের জন্য একটু দেখে রাখতেই হবে তোমাদেরকে। তো এরা তিনটি বংশে বিভক্ত ছিল। একটা হচ্ছে কুতবি বংশ, যাদের সময়কাল ছিল 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে শামসি বংশ, যেটা 1210 থেকে 1265 খ্রিস্টাব্দে শামসি বংশ। তারপরে বালবানি বংশ বা বলবানি বংশ 1266 থেকে 1290। সেই হিসেবে কুতবি বংশ, শামসি বংশ আর বলবানি বংশ, এই তিনটি বংশই ছিল অবশ্যই ম্যামেলুক সুলতানদের বংশ। পরে সুলতানি যুগের সময়কাল কতদিন ছিল? এর উত্তর হচ্ছে 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুলতানি যুগের সময়কালটা নির্দিষ্ট ছিল। পরে সুলতানি যুগে কতগুলি রাজবংশ রাজত্ব করেছিলেন? এর উত্তর হচ্ছে সুলতানি যুগে 5টি রাজবংশ রাজত্ব করেছিলেন। পরে সুলতানি যুগে 5টি রাজবংশ এবং তাদের সময়কাল নির্ণয় করো। তোমাদেরকে এগুলো নিখুঁতভাবে মনে রাখতেই হবে, বিশেষ করে যখন তোমরা ডব্লিউবিসি সেটের জন্য যাবে বা ডব্লিউবিসিএসসির জন্য রেডি হবে, ডব্লিউবিএসএসসির জন্য, তখন তোমাদেরকে এই সময়কালগুলো ঠোঁটস্থ হয়ে রাখতে হবে। তো আমি এক ঝলকে তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখে নাও সময়গুলো। ম্যামেলুক হচ্ছে ম্যামেলুক বংশ বা দাস বংশ, যেটা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে হচ্ছে খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে তুগলক বংশ 1320 থেকে 1413, অনেক সময় 1414 বলা হয়ে থাকে, তো 1314 মনে রাখবে। তুগলক বংশ হচ্ছে 1320 থেকে 1413-14। সৈয়দ বংশ 1413-14 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরে লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। কেমন? এই 5টি বংশ রাজত্ব করেছিল। পরের দাস বংশের সুলতান কারা ছিলেন? দেখো, একটু কষ্ট করে সময় নির্দিষ্ট করে আমি এগুলো তৈরি করেছি। তোমাদের সময়কাল, প্রত্যেকটা সুলতানের সময়কালটা আমি নির্দিষ্ট করে দিয়েছি। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কুতুবউদ্দিন আইবক, যার সময়কাল 1206 থেকে 1210। আরাম শাহ 1210 খ্রিস্টাব্দের ছিল শুধুমাত্র তার সময়কাল। তারপরে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, যার 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। রুকনউদ্দিন ফিরোজ 1236 খ্রিস্টাব্দ। রাজিয়া বা সুলতান রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ। বাহরাম শাহ 1240 থেকে 1242 খ্রিস্টাব্দ পর্যন্ত। আলাউদ্দিন মাহমুদ শাহ, যার সময়কাল 1242 থেকে 1246 খ্রিস্টাব্দ। নাসিরউদ্দিন মাহমুদ 1246 থেকে 1265 খ্রিস্টাব্দ। তারপরে গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। কাইকোবাদ 1287 থেকে 1290 খ্রিস্টাব্দ। কাইমর্স 1290 খ্রিস্টাব্দ। প্রত্যেকের সময়কাল এবং বিশেষ বিশেষ ঘটনাগুলো আমার পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই পাবে, কারণ আমি কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে এবার কাইমর্স বাই খলজি, তুগলক, সৈয়দ এবং লোদি প্রত্যেকটারই অংশ আমি বিশেষভাবে এবং স্পেসিফিক অংশগুলোকে তোমাদের সামনে আগামী ভিডিওগুলোতে আমি তুলে ধরবো। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলে অবশ্যই থাকো এবং তোমরা দেখতে থাকো। তোমাদের
বিশেষভাবে তোমরা উপকৃত হবে, এবং যা দেব আমি পুরো নিখুঁতভাবেই দেবো। কেমন? পরে দেখো খলজি বংশের সুলতান কারা ছিলেন তাদের সম্পর্কে এবং তাদের সময়কাল সম্পর্কে আমি উল্লেখ করে দিয়েছি। দেখো, খলজিদের সময় ছিল 1290 থেকে 1320। সেই সময়কালে যারা ছিলেন জালালউদ্দিন খলজি, যার সময়কাল 1290 থেকে 1296। রুকনউদ্দিন ইব্রাহিম 1296 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316। অনেক সময় অনেক বইতে দেওয়া আছে জালালউদ্দিন খলজির পর আলাউদ্দিন খলজি আছে, মোটেও নয়। জালালউদ্দিন খলজির পর রুকনউদ্দিন ইব্রাহিম, ইনি বেশ কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য হলেও তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। কেমন? তারপরে আলাউদ্দিন খলজি, মানে জালালউদ্দিনের ভ্রাতৃস্পুত্র তথা জামাই আলাউদ্দিন 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ। তারপরে আছে শিহাবুদ্দিন অমর 1316 খ্রিস্টাব্দ পর্যন্তই। তারপরে মোবারক শাহ 1316 থেকে 1320 খ্রিস্টাব্দ। তারপরে নাসিরউদ্দিন খসরু, তিনিও 1320 খ্রিস্টাব্দ মধ্যেই ছিলেন আর কি। তারপর আসা যাক তুগলক বংশের, যেটা সময়কাল হচ্ছে 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই তুগলক বংশের সুলতান কারা ছিলেন দেখো, তাদের নামগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। গিয়াসউদ্দিন তুগলক, তার সময়কাল 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ। পরে মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ। ফিরোজ শাহ তুগলক 1351 খ্রিস্টাব্দ থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে তুগলক শাহ, তিনি 1388 থেকে 1389 খ্রিস্টাব্দ। তারপরে আবু বকর শাহ 1389 থেকে 1390, এটা ভুল করে ফেলেছি, 1389 থেকে এটা 1390 হবে। আমার প্রিন্টিং মিস করেছি আমি, তো 1389 থেকে এটা 1390 পর্যন্ত হবে। তারপর নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ 1390 থেকে 1394 খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে আলাউদ্দিন সিকান্দার শাহ 1394 থেকে শুধু 1394 সাল পর্যন্তই, ওই সময়তেই। তারপর নাসিরউদ্দিন মাহমুদ 1394 থেকে 1413 পর্যন্ত। এই সময়কালের মধ্যে তুগলক বংশের এই রাজারা ছিলেন। কেমন? পরে প্রশ্ন আসছি সৈয়দ বংশের, যাদের সময়কাল 1414 থেকে 1451। তো এই সৈয়দ বংশের সুলতান কারা ছিলেন দেখে নাও একটু। এদের মধ্যে ছিলেন যিনি খিজির খাঁ, যা 1414 থেকে 1421 পর্যন্ত। মোবারক শাহ 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ। মোহাম্মদ শাহ 1434 থেকে 1443 খ্রিস্টাব্দ এবং আলম শাহ 1443 থেকে 1451। এরা প্রত্যেকেই ছিলেন সৈয়দ বংশের সুলতান। পরে প্রশ্ন, লোদি বংশের, যাদের সময়কাল 1451 থেকে 1526, এই লোদি বংশের সুলতান কারা ছিলেন? এর উত্তর হচ্ছে বাহলুলি বলা হয় বা বহলল্লদি বলা হয়, যা সময়কাল হচ্ছে 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ। তারপরে আসছে সিকান্দার লোদি, তার সময়কাল 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ ও ইব্রাহিম লোদি 1517 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। কেমন? তো এই 5টি রাজবংশ উপর থেকে নিচে আমি তোমাদের নিখুঁতভাবে দিয়ে দিলাম। পরে প্রশ্ন দেখো, সুলতানি যুগে মোট সুলতানের সংখ্যা কতজন ছিল? তো এর উত্তর হচ্ছে 32 জন। কোনো বইয়েতে বলা আছে যে 33 জন, অতএব আমরা 32 মতান্তরে 33 জন বলবো। পরে প্রশ্ন, দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হচ্ছে, অনেকে বলে ফেলবে যে দিল্লিতে, মোটেও না। কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোরেতে। কেমন? পরে প্রশ্ন, আইবক বা আইবেক কথার অর্থ কী? মিনহাজউদ্দিন সিরাজ অনেক জায়গায় উল্লেখ করেছেন যে আই কথার অর্থ হলো চাঁদ, আর বক কথার অর্থ হচ্ছে প্রভু, অর্থাৎ চাঁদের প্রভু। আবার কোনো মতে বলা হয়ে থাকে যে তিনি ছেলেবেলায় তার হাতের আঙুল ভেঙে গিয়েছিল, মানে তার যে হাত, তার আঙুল ভেঙে গিয়েছিল, তাই তাকে পঙ্গুহস্ত বা আইবেকসল বা পঙ্গুহস্ত বলে অভিহিত করা হতো। পরে প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের উপাধিগুলি কী কী ছিল? এনার অনেকগুলি উপাধি ছিল, তার মধ্যে আমি বলে দিচ্ছি, দেখো একটু মনে রাখবে। পিলবক্স, লাকবক্স, কোরআন খাঁ, এবং মিনহাজউদ্দিন সিরাজ তাকে দ্বিতীয় হাতিম বলেছে। মোহাম্মদ ঘুরি তাকে বলেছেন মালিক ও সিপাহ সালার। এগুলো অনেকগুলো উপাধি আছে, তোমরা একটু মনে রাখবে। তাহলে কুতুবউদ্দিনের উপাধি কী কী ছিল? পিলবক্স, লাক্সবক্স, কোরআন খাঁ,
আর সিরাজ বলেছে মিনাজউদ্দিন সিরাজ দ্বিতীয় হাতিম বলেছে, আর মোহাম্মদ ঘুরি তাকে মালিক এবং সিপাহ সালার এই উপাধিগুলো দিয়েছিলেন। ওকে, পরে প্রশ্ন, পিল বক্স কথার অর্থ কী? এই পিল কথার অর্থ হচ্ছে হস্তি, বক্স দানকারী। পিল বক্স কথার অর্থ হচ্ছে হস্তি দানকারী। পরে প্রশ্ন, আইবককে কেন লাখ বক্স বলা হতো? তো এর উত্তরটি হচ্ছে তিনি মানুষকে লক্ষ লক্ষ টাকা দান করতেন, তাই তাকে লাখ বক্স বা দাতা বলা হতো। পরে প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কার কাছ থেকে দাসত্বের মুক্তিপত্র পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক সময় বলা হয়ে থাকে যে মোহাম্মদ ঘুরির কাছ থেকে, তো উত্তরটা একদম না, ভুল উত্তর। তো কুতুবউদ্দিন আইবক দাসত্বের মুক্তিপত্র পেয়েছিলেন যার কাছ থেকে, তিনি হলেন সেই সমকালীন ঘোর রাজ্যের শাসক গিয়াসউদ্দিন মাহমুদের কাছ থেকে দাসত্বের মুক্তিপত্র পেয়েছিলেন। কখন পেয়েছিলেন? না, দিল্লি সিংহাসন আরোহণের 3 বছর পর। খেয়াল রাখবে, দিল্লি সিংহাসন আরোহণের 3 বছর পর তিনি গিয়াসউদ্দিন মাহমুদের কাছ থেকে দাসত্বের মুক্তিপত্র পেয়েছিলেন আর কি। পরে প্রশ্ন, কুতুবউদ্দিন কোন জাতির তুর্কি ছিলেন? এর উত্তর হচ্ছে আইবক জাতির তুর্কি ছিলেন। পরে প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের জন্ম কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে তুর্কিস্তানে। সময়কালটা হচ্ছে 1150 খ্রিস্টাব্দে। কেমন? পরে প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের পরিবার দরিদ্র থাকার কারণে তাকে প্রথমে কার কাছে বিক্রয় করা হয়েছিল? এর উত্তর হচ্ছে পারস্যের নিশাপুরেতে আব্দুল আজিজ কোকা বলে একজন ব্যক্তি ছিলেন, তার কাছে অর্থের বিনিময়ে তার পরিবারের লোকেরা তাকে বিক্রয় করে দিয়েছিলেন। আজকে লাস্ট প্রশ্ন, আব্দুল আজিজ মারা গেলে তার পুত্ররা কুতুবউদ্দিনকে আবার কার কাছে বিক্রয় করেছিলেন? মানে আব্দুল আজিজ ক্রয় করেছিলেন, তারপরে তিনি মারা যাওয়ার পর তার পুত্ররা আবার কুতুবউদ্দিনকে আবার বিক্রয় করেছিলেন যার কাছে? সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরির কাছে। কেমন? মোহাম্মদ ঘুরির কাছে অর্থের বিনিময়ে তারা বিক্রয় করেছিলেন। মানে একই জন ব্যক্তি যখন যার অধীনে থাকবে তখন সেই দাস তাকে বিক্রয় করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। যদি আমার চ্যানেলের ভিডিও বা প্রশ্নগুলো তোমাদের স্ট্যান্ডার্ড মনে হয়, ভালো মনে হয়, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, আজ এই পর্যন্ত। এর পরবর্তী অংশ নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর যারা নতুন চ্যানেল আছো সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, প্রত্যেকে ভালো থাকবে।